कावेरी, आओ कावेरी, और कितना इंतजार करवाओगे मुझे। मैं अब और नहीं सह सकता। चली आओ मेरे पास। এই হলো নূপুর রায়, নামকরা লেখক আর ইতিহাসের প্রফেসর নির্মলেন্দু রায়ের একমাত্র মেয়ে। কালকে রাত্রের ঘটনাটা নিয়ে নূপুর এখনো খুব অস্বস্তিতে আছে। ও বুঝেই উঠতে পারছে না যে বেশ কয়েকদিন ধরে ওর সঙ্গে রোজ রাত্রে এইগুলো ঠিক কি হচ্ছে। নূপুর লাবণ্যপ্রভা কলেজে 3rd ইয়ারের হিস্ট্রি অনার্সের ছাত্রী। বাবার মতো ওকেও ইতিহাস খুব টানে, তাই যাই হোক না কেন কলেজও একদম কামাই করতে চায় না। কলেজে যাওয়ার জন্যই ও তৈরি হচ্ছে, আর ওইদিকে ওর মা সুমিতা দেবী ওকে ব্রেকফাস্ট টেবিল থেকে তাড়া দিচ্ছেন। নূপুর, এই নূপুর, কি রে, ব্রেকফাস্ট কখন করবি? লেট হচ্ছে তো, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি, রেডি হচ্ছি তো। নে বস, খেয়ে নে। কটা বেজেছে দেখেছিস? এরপর বলবি লেট হচ্ছে ক্লাসের। মা তুমি রাগ করো না প্লিজ, এখন ব্রেকফাস্ট করতে বসলে ট্রাফিক আরও বাড়বে, আর কস্তুরীকেও পিক আপ করতে হবে। দেখেছো তো, আমি জানতাম সবসময় মেয়েটা এরকমই করে, কোনো কথা শোনে না। তুই যখন জানিস কস্তুরীকে পিক আপ করার আছে আর ট্রাফিক বাড়লে প্রবলেম হবে, তখন তাড়াতাড়ি কেন উঠিস না? আর কস্তুরীকে তো তুই আজকে পিক আপ করছিস এমন নয়, সেই ফার্স্ট ইয়ার থেকে তো একই জিনিস চলছে। তোর টাইম ম্যানেজমেন্ট কেন ঠিক থাকে না শুনি? মা তুমি এত ভেবো না, আর প্লিজ রাগ করো না। আমি কলেজ ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নেব। আবার সেই ক্যান্টিনের বাজে খাবারগুলো খাবি আর শরীর খারাপ করবি। যা খুশি কর। উফ সুমিতা, ছাড়ো না, ও তো এখন বড় হয়েছে, ওকে করতে দাও না ওর মতো। ও যখন বলছে ক্যান্টিনে খেয়ে নেবে, তখন ঠিকই দেখে শুনে ভালো কিছুই খাবে। তুমি এত চিন্তা করো না তো। নূপুর, জামা এবার তাহলে বেরিয়ে পড়, কস্তুরীও তো তোর জন্য অপেক্ষা করছে। নির্মলেন্দুবাবুর কথা শুনে নূপুর যেন কিছুটা স্বস্তি পেল। নইলে আজ নূপুরের কপালে দুঃখ ছিল। তারপরেই নূপুর তড়িঘড়ি করে বেরিয়ে গেল। নূপুর, ওই দেখ, দীপ্ত আর সৈকত অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। আজকে বড্ড লেট হয়ে গেল রে। আর বলিস না রে, বেরোনোর সময় মা এমন শুরু করলো ব্রেকফাস্ট আর আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যে কি বলবো। বাবা যদি কারেক্ট টাইমে এন্ট্রিটা না নিত, তাহলে হয়তো আজকে কলেজে আসাই হতো না। চল চল তাড়াতাড়ি চল রে। ভেরি গুড কস্তুরী, তোমার প্রেজেন্টেশন আজকে বেশ ভালো হয়েছে। এইভাবেই ইমপ্রুভ করতে থাকো। আচ্ছা ক্লাস, একটা কথা, যেহেতু তোমাদের ফাইনালস আর 1 মাসের মধ্যেই স্টার্ট হচ্ছে, তো ফ্যাকাল্টি ডিসাইড করেছে যে কামিং মানডেতে তোমাদের এক্সকারশনটা হবে। টিকিটস, স্টেইং প্লেস সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তোমরা শুধু একটা করে কনসার্ন ফর্ম ফিল আপ করবে, যেটা এভরি ইয়ার করো, আর অ্যাজ ইউজুয়াল প্যারেন্টসদের থেকে সাইন করিয়ে সাবমিট করবে উইথ এক্সকারশন ফিস। আর কস্তুরী, তুমি এই ইয়ার কি করবে? লাস্ট 2 ইয়ার তো এলে না, তো মার্কসটাও অ্যাড হলো না, কিন্তু এটা তো ফাইনাল ইয়ার, আর এই 50 মার্কস ইজ ইম্পর্টেন্ট ইউনো। সো আমি বলবো বাড়িতে কথা বলো, বোঝাও প্যারেন্টসদের, তেমন হলে আমিও কথা বলতে পারি। ক্লাস শেষ করে বেরিয়ে নূপুর, দীপ্ত, কস্তুরী আর সৈকত গেল ক্যাফেটেরিয়াতে। ওখানে বসে খাবার খেতে খেতে ওরা কথা বলছিল। হঠাৎ কস্তুরী খেয়াল করলো যে নূপুর কোনো কথা বলছে না, আর দেখে মনে হচ্ছে ও কিছু একটা নিয়ে খুব চিন্তা করছে। কি রে নূপুর, কি হলো তোর? একদম চুপ মেরে গেলি যে হঠাৎ, কি ভাবছিস অত? ওই কি রে, কিছু বলছিস না যে, কি হলো বলতো তোর? ও আমাকে বলছিস? কই কিছু না তো, কি আবার হবে? তুই যে কি বলিস না, ছাড় তো। তুই বল, কি ভাবলি, কি বলবি কাকু কাকিমাকে এক্সকারশনের ব্যাপারে? দেখ, যদি তেমন হয় তাহলে আমি না হয় ফোন করে কাকিমাকে বুঝিয়ে বলবো। আমিও তো যাচ্ছি,
আর এটা তো লাস্ট ইয়ার, আমার মনে হয় কাকিমা ঠিকই বুঝবেন। দেখি কি হয়, তেমন হলে তো তোকে বলবোই রে। আর বিশ্বাস কর, তোদের সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়ার এই চান্সটা আমি সত্যিই মিস করতে চাই না রে। তাই এইবার মা বাবাকে যেমন করেই হোক মানাতেই হবে। রাত্রে ডিনার টেবিলে বসে নির্মলেন্দু বাবু আর সুমিতা দেবী নূপুরের সঙ্গে আজকে সারাদিন কলেজের নানান বিষয় নিয়ে কথা বলতে থাকেন। এটা নূপুরদের বাড়ির একটা রুল বলা যায়, যে সারাদিনের সব ঘটনা নিয়ে রাত্রে ডিনার টেবিলে একটা ফ্যামিলি ডিসকাশন হবে। আজও তার ব্যতিক্রম নয়। খাবার টেবিলের টুংটাং শব্দের মাঝেই চলছে সেই রোজকার গল্পগুজব। সবই তো বুঝলাম, তা যেখানে থাকবি সেই গেস্ট হাউসটার পরিবেশ ভালো তো? আমার কিন্তু ভয় করছে। আগের এক্সকারশনগুলো কাছাকাছি ছিল তাই, কিন্তু এইবারেরটা তো এত দূরে। কিরকম জায়গা, লোকজন কেমন, কিছুই তো জানি না। আমার ভীষণ ভয় করছে। এখন তো মনে হচ্ছে যে কস্তুরীর মা ঠিকই করেন, ওকে যেতে দিতে চান না। অন্তত এই টেনশন আর ভয় ভয় তো থাকতে হয় না। সুমিতা, তুমি এত টেনশন করো না তো। আমাদের মেয়ে তো আর একা যাচ্ছে না, কলেজের বাকি স্টুডেন্টসরা আছে। তাছাড়া দীপ্ত আর সৈকত আছে। আর সবথেকে বড় কথা, ওদের প্রফেসরও যাবেন ওদের সঙ্গে। তুমি এত টেনশন করতে থাকলে নূপুর তো ওখানে গিয়ে কোনো কিছুতে কনসেন্ট্রেটই করতে পারবে না, সবসময় তোমাকে নিয়েই টেনশন করতে থাকবে। তাই বলছি, এত ভয় পেও না। দেখো, সব কিছু ভালোই হবে। বাবা একদম ঠিক বলেছে। তুমি টেনশন করলে আমার তো যেতেই ভালো লাগবে না। আর তুমি তো জানো যে এটা লাস্ট ইয়ার, তাই এই এক্সকারশনটা কতটা ইম্পর্টেন্ট। প্লিজ মা, প্রমিস করো তুমি আর টেনশন করবে না। আচ্ছা ঠিক আছে, নে এবার তাড়াতাড়ি খাবারটা শেষ কর, দেখি রাত হচ্ছে। রাত্রে ডিনার সেরে নূপুর নিজের রুমে এসে খোলা জানালাটার সামনে দাঁড়ায়। জানালার সামনে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখতে ও খুব ভালোবাসে। ঝিরঝিরে ঠান্ডা হাওয়া ওর মুখে এসে লাগছে, আরও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরের ওই অন্ধকার আকাশ আর তার মাঝে জল করে ফুটে ওঠা চাঁদটার দিকে। হঠাৎই নূপুর শুনতে পায় একটা বাঁশির সুর। শুনে মনে হচ্ছিল যেন কত দূর থেকে ভেসে আসছে। সেই সুর শুনতে শুনতে জানলার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই নূপুরের চোখ দুটো যেন বুজে আসতে থাকে। এমনই মাদকতা সেই সুরে। বাহ, কি সুন্দর তো বাঁশির সুরটা। সব ভুলে শুধু এই সুরের মধ্যেই হারিয়ে যেতে ইচ্ছে করছে। অদ্ভুত এক শান্তি। হঠাৎ সেই বাঁশির সুরকে ভেদ করে একটা কণ্ঠস্বর নূপুর শুনতে পায়। কাবেরী, सुन रही हो? कावेरी, तुम नहीं आओगी? मैं कब से तुम्हारा इंतजार कर रहा हूं। आओ आओ मेरे पास चली आओ। সব ভালো লাগা প্রশান্তি চলে গিয়ে এক আতঙ্ক আর ভয় যেন দানা বেঁধে ওঠে। এখন আর শুধু ঘুমিয়ে থাকলেই নয়, বরং জেগে থাকা অবস্থাতেও এই আওয়াজ ওকে তাড়া করে বেড়াচ্ছে। ও বুঝে উঠতে পারছে না যে ওর নাম কাবেরী না হওয়া সত্ত্বেও কেন এই কণ্ঠস্বর ওকে বারবার এত ব্যাকুল করে তোলে। কেনই বা এই ডাক শুনলেই ওর সব কিছু ছেড়ে এক ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করে। কি আছে এই ডাকে? নূপুর চিৎকার করে বলতে থাকে, কে কে তুমি? কেন আমায় এভাবে ডাকছো? আমি কাবেরী নই, আমি নূপুর। আমায় ছেড়ে দাও, প্লিজ আমায় ছেড়ে দাও। নূপুর চিৎকার করতেই থাকে, কিন্তু তার কথা শোনার যেন কেউ নেই। সে আর এইসব সহ্য করতে পারছে না। সে রাতের পর রাত ঘুমাতে পারে না, মন দিয়ে কোনো কাজ করতে পারে না। এমনকি তার পড়াশোনাতেও এই কারণে ক্ষতি হচ্ছে। সে অনেকবার ভেবেছে তার মা বাবাকে এই ব্যাপারটা জানাবে বলে, কিন্তু যখনই তার মনে হতো জানাবার কথা, তখনই এটাও মনে পড়ে যেত যে মা বাবা হয়তো এটাকে ওর মনের ভুল বা নিছক পড়াশোনার চাপ বলে উড়িয়ে দেবেন। ওরা হয়তো ভাববেন অনেক রাত জেগে ভূতির গল্প পড়ার ফল এটা। নূপুর ভয় পায় যে কেউ ওকে বিশ্বাস করবে না, উল্টে সবাই ওকে পাগল ভাববে। এই অবিশ্বাসের ভয় আর একাকিত্ব ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে থাকে। এইভাবেই মাঝের কয়েকটা দিন কাটতে থাকে। আর দেখতে দেখতে এক্সকারশনের দিন চলে আসে। নূপুর ভেবেছিল এই কদিন বাড়ির বাইরে থাকলে হয়তো সেই হাড়হীন করা ডাক
আর বাঁশির সুর থেকে সে মুক্তি পাবে। নতুন জায়গা, বন্ধুদের আড্ডা আর পাহাড়ের সতেজ হাওয়ায় হয়তো কাবেরী নামের সেই ছায়াটা তাকে আর তাড়া করবে না। কিন্তু সে কি জানত, এই সফরই তাকে সেই রহস্যের আরও গভীরে নিয়ে যাচ্ছে। কিরে নূপুর, তোর এখনো রেডি হওয়া হলো না? কটা বাজে দেখেছিস? কস্তুরীও চলে এসেছে। তোর কখন হবে শুনি? আজকে যদি বলেছিস যে ব্রেকফাস্ট করার টাইম নেই মা, বাইরে খেয়ে নেব, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এই তো মা, হয়ে গেছে। আরে বাবা, লেট হবে না, আমি ঠিক টাইমেই পৌঁছে যাব, তুমি দেখো। আর তুমি ব্রেকফাস্ট নিয়ে কেন চিন্তা করছো? ম্যাম তো বলেই দিয়েছেন যে সব স্টুডেন্টসদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কলেজ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছে। কলেজ থেকে কি অ্যারেঞ্জ হয়েছে না হয়েছে আমার জানার দরকার নেই। আমি ব্রেকফাস্ট তৈরি করেছি, খেয়ে তারপর তোরা বেরোবি, এই আমি বলে দিলাম। তাড়াতাড়ি আয়। উফ, ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। নূপুরের কথা শুনে ওর মা ঘর থেকে বেরিয়ে যান। আর ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢোকে কস্তুরী। কস্তুরী নূপুরকে বলে, কিরে নূপুর, রেডি তো? তোর সব গোছানো হলো? সবকিছু ঠিকমতো নিয়েছিস তো ব্যাগে? তোর তো আবার চার্জার ভুলে যাওয়াটা স্বভাব, দেখিস এখানে আবার ভুলিস না যেন। কি ব্যাপার বলতো, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন রে? ধুর, ওইসব শুকনো টুকনো কিছুই না রে, আসলে মেজাজটা একটু খারাপ রে। সকাল থেকে মা কিছু না কিছু নিয়ে ঝেড়েই চলেছে, তার মধ্যে তুইও সকাল সকাল চলে আসাতে ঝাড় আরও বেড়ে গেল। আমি নাকি সব কিছুতেই লেট করছি। ছাড়, বাদ দে। তুই বল, এত সকাল সকাল এত সাজার টাইম কি করে পেলি? তুই তো জানিস যে আমি এমনিতেই সাজতে ভালোবাসি, তার মধ্যে আবার আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কলেজ এক্সকারশন, তো সাজবো না? আমার তো এক্সাইটমেন্টে সারা রাত ঘুমই হয়নি ঠিক করে। তুই না সত্যি পারিসও। কি রে, হলো তোদের? ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তো, খাবি আয়। এই চল চল, নয়তো মা আবার ঝাড়বে। ওরা চারজন ব্রেকফাস্ট করতে বসে। ব্রেকফাস্ট সেরে নির্মলেন্দু বাবু আর সুমিতা দেবী নূপুর আর কস্তুরীকে গাড়ি করে স্টেশনে ছাড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। গাড়িতে যেতে যেতে সারা রাস্তায় সুমিতা দেবী নূপুরকে বলেছেন যে কখন নূপুরকে কি কি করতে হবে। মানে ওই বাড়িতে রোজ নিয়ম করে দুবেলা ফোন করা, টাইম মতো খাবার খাওয়া, এই সব আর কি। মায়ের কড়া শাসন থেকে নূপুরের এখানেও রেহাই ছিল না। স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নেমে নূপুর দেখে যে ওদের প্রফেসর মিস সাগরিকা সেন আর বাকি সব স্টুডেন্টরা চলে এসেছে। তাই মা বাবাকে বিদায় জানিয়ে নূপুর আর কস্তুরী তড়িঘড়ি ওই দিকেই যেতে থাকে। ওদের ট্রেন 12টায় ছাড়বে, তার আগে টিকিট অনুযায়ী সিট খোঁজা, লাগেজ রাখা, এই সব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাই ওরা আর এক মুহূর্ত দেরি না করে বাকিদের সঙ্গে ট্রেনে উঠে পড়ে লাগেজ নিয়ে। ওদের ট্রেন হাওড়া বিকানের এক্সপ্রেস। ওরা প্রথমে ট্রেনে করে গিয়ে নামবে জয়পুর জাংশনে, তারপর সেখান থেকে বাসে করে ওরা যাবে ওদের গন্তব্যস্থল গুলাবি গেস্ট হাউসে, যেখানে ওরা এক্সকারশনের কটা দিন থাকবে। বাসটা এসে গুলাবি গেস্ট হাউসের সামনে দাঁড়ায়। ভেতর থেকে কয়েকজন বেয়ারা গোছের লোক এসে নূপুরদের সব মালপত্র নামিয়ে নিয়ে গেস্ট হাউসের ভেতরে চলে যায়। প্রফেসর সেনের নির্দেশ মতো নূপুররাও যার যার নির্দিষ্ট করা রুমে চলে যায়। নূপুর আর কস্তুরীর একই রুম পড়েছে, তাই ওরা বেজায় খুশি। রুমে গিয়ে ওরা দুজনেই ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে ওদের রুমের দরজায় টোকা পড়ে। নূপুর দরজা খুলতেই দেখে দীপ্ত আর সৈকত দাঁড়িয়ে আছে। কি রে, কি হয়েছে? আরে কি আবার হবে, কতবার কল করেছি তোদেরকে, ফোনই লাগছে না তোদের। ম্যাম সবাইকে নিচে ডাকছেন, কালকে কোথায় কোথায় যাওয়ার আছে, কি কি নোটস রেডি করতে হবে, কি ডিটেলস নোট করতে হবে, এই সব নিয়ে ডিসকাশন করবেন। বাকিরা এতক্ষণে পৌঁছেও গেছে, তাড়াতাড়ি চল। ঠিক আছে, তোরা যা, আমরা আসছি এক্ষুনি। নূপুর আর কস্তুরী নিচে গিয়ে দেখে যে প্রফেসর সেন এতক্ষণে ডিসকাশন শুরু করে দিয়েছেন আর সব স্টুডেন্টরাও চলে এসেছে। নূপুর আর কস্তুরী দীপ্ত আর সৈকতের পাশে গিয়ে বসে পড়ে। এই পুরো পরিবেশটা নূপুরের খুব ভালো লাগে। গোধূলির আকাশ, ঝিরঝিরে বাতাস বইছে, আর সব স্টুডেন্টরা মিলে একটা অচেনা শহরে গ্রুপ ডিসকাশন করছে। এর থেকে রোমাঞ্চকর আর কি বা হতে পারে? এই ভালো লাগার মাঝে নূপুরের কানে হঠাৎই ভেসে আসে সেই বাঁশির সুর,
আর নূপুর কেমন যেন এক সম্মোহনের টানে উঠে দাঁড়িয়ে সেই সুরের পেছনে চলতে শুরু করে। কস্তুরী, দীপ্ত, সৈকত, এমনকি প্রফেসর সেন ও বাকি স্টুডেন্টরা তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো আওয়াজই যেন তার কান পর্যন্ত পৌঁছাতে পারে না। নূপুর যখন কোনো কথার উত্তর না দিয়ে হাঁটতেই থাকে সামনের দিকে, তখন দীপ্ত দৌড়ে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে ওকে ডাকার চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে নূপুর অজ্ঞান হয়ে পড়ে যায়। সব স্টুডেন্টরা ওকে ধরাধরি করে রুমে নিয়ে যায়, আর প্রফেসর সেন গেস্ট হাউসের ম্যানেজারকে ডাক্তারকে ডেকে আনতে বলেন। একটু পরে নূপুরের জ্ঞান ফেরে। ঘর ভর্তি লোক আর ডাক্তার দেখে নূপুর একটু ঘাবড়ে যায়। সে ডাক্তারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমার কি হয়েছে? वैसा कुछ नहीं है, बस थोड़ा सर घूम गया था। मैंने चेक किया है, अब सब ठीक है। এরপরে ডাক্তার প্রফেসর সেনের দিকে তাকিয়ে বলেন যে, शायद स्ट्रेस की वजह से ये सब हुआ है। डरने की कोई बात नहीं, लेकिन ध्यान रखिएगा कि आगे इन्हें कोई स्ट्रेस ना हो। এই বলে ডাক্তার ম্যাডাম ঘর থেকে বেরিয়ে যান। আর প্রফেসর সেন নূপুরকে বলেন, তুমি রেস্ট করো নূপুর। কস্তুরী, তুমি নূপুরের সঙ্গেই থাকো, আর এরপর যা ডিসকাশন হবে সেইগুলো তোমরা বাকি স্টুডেন্টদের থেকে নিয়ে নিও। আর আমি ম্যানেজারকে বলে দেব যাতে নূপুরের ডিনারটা রুমেই দিয়ে যায়। এই বলে প্রফেসর সেন বাকি স্টুডেন্টদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাতের ডিনার সেরে নূপুর আর কস্তুরী ঘুমিয়ে পড়ে। হঠাৎ সেই কণ্ঠস্বর, कावेरी, आ जाओ, मैं इंतजार कर रहा हूं, आओ मेरे पास। আর ঘোড়ার খুরের আওয়াজে নূপুরের ঘুম ভেঙে যায়। ভয়ে নূপুর বিছানায় উঠে বসে। তারপর নূপুর তাকিয়ে দেখে কস্তুরী অঘোরে ঘুমোচ্ছে, তাই ও আর ওকে ডেকে বিরক্ত করে না। নূপুর বিছানা থেকে নামে, জানলাটার কাছে গিয়ে দাঁড়ায়। ওর চোখে তখন জল। ও ভেবেছিল এক্সকারশনে এসে হয়তো এই ডাক ওকে তাড়া করে বেড়াবে না, কিন্তু এখানেও এই কণ্ঠস্বর ওর পিছু ছাড়েনি। ও কি কোনোদিন মুক্তি পাবে না এর হাত থেকে? নূপুর যখন এইসব ভাবছে, তখন সেই কণ্ঠস্বর বলে ওঠে, क्या लगा था तुम्हें कावेरी, मुझसे पीछा छुड़ा लोगी? इतना आसान नहीं है, मैं तुम्हारा पीछा कभी नहीं छोड़ूंगा। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কস্তুরী দেখে যে নূপুর রেডি হয়ে বসে আছে, কিন্তু ওকে দেখে কেমন যেন মন মরা লাগছে। কস্তুরী কাছে গিয়ে নূপুরকে বোঝায় যে মন খারাপ করে না থাকতে, স্ট্রেস না নিতে, তাহলেই ও একদম ঠিক হয়ে যাবে। তারপরে ওরা দুজনে নিচে যায়, যেখানে বাকি স্টুডেন্টরা আর প্রফেসর সেন ওদের জন্যই অপেক্ষা করছিলেন। ওরা আজকে যাবে কাহারগড় রাজপ্রাসাদে, যেখানে ইতিহাস নাকি কথা বলে। ওরা সবাই বাসে উঠে পড়ে। বাসেই ওদের ব্রেকফাস্ট দেওয়া হয়, যার অ্যারেঞ্জমেন্ট প্রফেসর সেন আগেই করে রেখেছিলেন। ওদের বাস ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে, আর নূপুর জানলা দিয়ে বাইরেটা দেখতে থাকে। চারিদিকে প্রকৃতি এত সুন্দর করে সেজে উঠেছে যে তা দেখে মুহূর্তের মধ্যেই নূপুরের মন ভালো হয়ে যায়। তার মুখ থেকে সব মন খারাপ দূরে সরে যায়। সেটা দেখে কস্তুরী, দীপ্ত, সৈকতদেরও খুব ভালো লাগে। কিছুক্ষণ পরে ওরা পৌঁছয় কাহারগড় প্যালেসে। কি অপূর্ব দেখতে সেই প্রাসাদ! দেখে মনেই হয় না যে এই প্রাসাদ ৩০০ বছরের পুরনো। এত যুগ ধরে এই প্রাসাদ ঐতিহ্য আর ইতিহাসকে বহন করে চলেছে, কিন্তু কোনো কালের ছাপ এর আভিজাত্য আর সৌন্দর্যকে কোনোভাবেই ম্লান করতে পারেনি। ওরা প্রাসাদের ভেতরে ঢোকে আর অবাক হয়ে চারপাশ ঘুরে দেখতে থাকে। নূপুর প্রাসাদের ভেতরে হাঁটতে হাঁটতে একটু দূরে এগিয়ে যায়। এই প্রাসাদে ঢোকার পর থেকেই তার যেন কেমন অদ্ভুত লাগছে। তার মনে হচ্ছে এই প্রাসাদের দেওয়াল, এই হাওয়া, পাখির ডাক সবকিছু যেন তাকে কিছু বলতে চাইছে, যেন তার আশেপাশে কারো উপস্থিতির আভাস দিতে চাইছে। এই সব ভাবতে ভাবতে নূপুর হাঁটছিল। হঠাৎ কস্তুরীর ডাকে সম্বিত। নূপুর, এই নূপুর, কি রে, কখন থেকে তোকে ডাকছি? এইদিকে কি করছিস তুই? চল, আমরা সবাই তোকে খুঁজছি। লাঞ্চ ব্রেকের টাইম হয়েছে তো।
ওহ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আসলে টাইমটা দেখিনি। হ্যাঁ চল। লাঞ্চ ব্রেকে নূপুর হঠাৎ সেই কণ্ঠস্বর শুনতে পায়। तुम मेरी हो, सिर्फ मेरी। जो भी तुम्हारे और मेरे बीच में आएगा मैं उसे खत्म कर दूंगा। আর তার সঙ্গে মন্দিরের ঘণ্টার তীব্র আওয়াজ। নূপুর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পরে প্রফেসর সেন এক্সকারশন ক্যান্সেল করে প্রিন্সিপালকে সবকিছু জানান, আর তার সঙ্গে নূপুরের বাবা মাকেও ফোন করে সবকিছু বলেন এবং এমার্জেন্সিতে টিকিট কেটে পরের দিনই কলকাতা ফিরে আসেন সব স্টুডেন্টদের নিয়ে। এরপর নূপুরের মা বাবা ওকে নিয়ে স্টেশন থেকে বাড়িতে ফিরে আসেন এবং ওকে বারবার জিজ্ঞাসা করার পরে নূপুর শেষ পর্যন্ত ওনাদের জানায় যে এতদিন ধরে ওর সঙ্গে কি কি হয়েছে। সেই সব শোনার পরে ওর মা বাবা ভাবেন ওনাদের মেয়ের কোনো মানসিক সমস্যা হচ্ছে, তাই ওনারা আর দেরি না করে নামকরা সাইকিয়াট্রিস্টদের সঙ্গে যোগাযোগ করেন, ওনাদের সাজেশন নেন। কিন্তু এত ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েও কোনো লাভ হয় না। নূপুরের অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে থাকে। ও কারো সঙ্গে তেমন কথা বলে না, কলেজে যায় না, রাত্রে ঘুমোয় না, ঠিক করে খাওয়া দাওয়া করে না। ওর মা অনেক দিন শুনেছেন যে রাত্রে নূপুর কার সঙ্গে যেন কথা বলতে থাকে, আর কিছুক্ষণ পরেই ওর কান্নার আওয়াজ আসতে থাকে। মেয়েকে এইভাবে কষ্ট পেতে দেখে নূপুরের মা এবার আর নিজেকে ধরে রাখতে পারেন না। এতদিন নির্মলেন্দুবাবুর যুক্তিবাদী মানসিকতার কাছে উনি কিছু বলতে পারেননি, কিন্তু এবার উনি কোনো কিছুর পরোয়া না করেই ওনাদের বংশের গুরুদেবকে ডেকে পাঠান। কারণ উনি বুঝতে পারছিলেন যে নূপুরের যা হয়েছে তা হয়তো কোনো ডাক্তার সারাতে পারবে না। সবকিছু শুনে আর নূপুরকে দেখার পরে গুরুদেব সুমিতা দেবীকে বলেন যে, তোমার মেয়ে একা নেই সুমিতা, ওর সঙ্গে ওর আত্মাকে আরও কেউ গ্রাস করে রেখেছে। আর যে এমন করেছে সে এক পৈশাচিক তন্ত্র সাধনার অধিকারী। তাই তাকে পরাস্ত করে শেষ করতে গেলে এক বিশেষ মন্ত্রপুত অস্ত্রের প্রয়োজনীয়তা পড়বে, আর তার জন্য আমাকে কাল বেষ্টনী যজ্ঞ করতে হবে। আমি এখন যাচ্ছি, কালকে সব সামগ্রী নিয়ে আমি আসব। আজকের রাতটা নূপুরকে সাবধানে রেখো, কারণ ওই শয়তান আত্মা আজ পুরো চেষ্টা করবে নূপুরকে মেরে ওর আত্মাকে ওর সঙ্গে নিয়ে যেতে। এই বলে গুরুদেব চলে যান। সুমিতা দেবী ওই রাত্রে আর ঘুমোতে পারেন না, জেগে থাকেন কখন কি হয় এই ভয়ে। পরের দিন গুরুদেব সব সামগ্রী নিয়ে আসেন। সব কিছুর আয়োজন করে বিকেলে শুরু হয় সেই কাল বেষ্টনী যজ্ঞ। মন থেকে না মানতে পারলেও সুমিতা দেবীর মন রাখতে নির্মলেন্দুবাবুও যজ্ঞে এসে বসেন। নূপুর তখনও ওর রুমেই রয়েছে, ঘুমন্ত। গুরুদেব জোরে জোরে মন্ত্র উচ্চারণ শুরু করেন। ओम अपशर्पन्तु ते भूता ये भूता भूमि संस्थिताः ये भूता विघ्नकर्तारस्ते नश्यन्तु शिवाज्ञया। ओम ह्लीं बगलामुखी सर्वदुष्टानां वाचं मुखं पस्तम्भय जिह्वां कीलय बुद्धिं विनाशय ह्लीं ओ स्वाहा। আর তার কিছুক্ষণ পরেই নূপুর উদ্ভ্রান্তের মতো ওখানে এসে দাঁড়ায় এবং চিৎকার করে বলতে থাকে যে, बंद करो, अभी बंद करो इन मंत्रों का उच्चारण, वरना तुम में से कोई भी जिंदा नहीं रहोगे, समझे? আর সঙ্গে সঙ্গে গুরুদেব তার কমণ্ডলু থেকে পবিত্র জল ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে নূপুরের দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে, আর সেই অশরীরই বেরিয়ে আসে বাইরে। তাকে দেখে নূপুরের মা বাবা ভয়ে কাঁপতে থাকেন। নির্মলেন্দুবাবুর মতো যুক্তিবাদী মানুষও ভয়ে কাঁটা হয়ে যান। আর তখন গুরুদেব ওই অশরীরীকে জিজ্ঞাসা করেন, কে তুই? কে চাস তুই? কেন এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? কেন দিচ্ছিস? চলে যা এখান থেকে, ওকে ছেড়ে দে, না হলে তোর রেহাই নেই। मैं इसे छोड़ दूं? ये तो हो ही नहीं सकता। इतने बरसों से इंतजार कर रहा हूं इसका। जानना चाहता है मैं कौन हूं, ये कौन है? तो सुन,
आज से 300 साल पहले कहरगढ़ राज्य की राजकुमारी थी ये नूपुर। तब इसका नाम था काबेरी। मैं त्रिलोकेश्वर था उस राज्य का गुरुदेव और पुजारी। काबेरी को मैं बहुत पसंद करता था, प्यार करता था उससे, शादी करना चाहता था। मैंने बहुत कोशिश की थी अपने दिल की बात काबेरी तक पहुंचाने की, लेकिन वो हो नहीं पाया। एक रोज वो जब मंदिर आई तो मैंने सोचा कि उसे बता दूंगा, लेकिन इससे पहले मैं कुछ बताता उसने कहा कि उसके पिता उसके स्वयंवर की तैयारी कर रहे हैं और वो भी इस बात से बहुत खुश थी। मुझे लगा था मेरी तरह शायद वो भी मुझसे मन ही मन प्रेम करती है, लेकिन बोल नहीं पा रही है। लेकिन उस दिन पता चला कि वो मुझसे प्रेम नहीं करती। अपनी बात भूलकर वो वहां से चली गई। स्वयंवर का दिन आया और उसने जिसे पसंद किया था मैंने उसे सबके सामने मार डाला, और उसके बाद काबेरी ने मुझे उसी खंजर से मार डाला। लेकिन मैंने मरते मरते अपने तंत्र के बल से काबेरी को यह श्राप दिया कि काबेरी की आत्मा हमेशा मेरी होगी। जब भी जिस शरीर में भी वो पैदा होगी उसकी उम्र 18 साल होते ही उसकी आत्मा मेरी हो जाएगी। इसलिए तू मेरा कुछ नहीं बिगाड़ सकता, मैं तो इसे लेकर ही जाऊंगा। ওই অশরীরীর এই কথাগুলো শোনার পরে গুরুদেব বলেন, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে ত্রিলোকেশ্বর। 300 বছর ধরে তুই একটা নিষ্পাপ আত্মাকে শুধু তোর লালসা আর অহংকারের জন্য বন্দী করে রেখেছিস। যে প্রেম রক্তপাত ঘটায় তা প্রেম নয়, তা হলো পিশাচের উন্মাদনা। তুই ভাবছিস তোর অভিশাপই শেষ কথা? ভুলে যাস না, সময়ের চাকা ঘোরে আর ধর্মের দণ্ড সব সময় প্রস্তুত থাকে। তুই আজ পর্যন্ত শুধু শক্তি দেখেছিস, ভক্তি আর ত্যাগের তেজ দেখিসনি। আজ এই যজ্ঞের আগুনে তোর 300 বছরের পৈশাচিক লালসা আমি ভস্ম করে দেব। এরপরে গুরুদেব মন্ত্র উচ্চারণ করেন আর ওদিকে নূপুর উঠে দাঁড়ায়। গুরুদেব ওর হাতে একটা ছুরি দিয়ে বলেন, নূপুর, যাও, মারো ওকে। তোমার জীবনকে যে নষ্ট করেছে, তোমার আত্মাকে যে যুগ যুগ ধরে বন্দি করে রেখে তোমার বেঁচে থাকাকে দুর্বিষহ করে তুলেছে, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। মারো ওকে, শেষ করে দাও তোমার শত্রুকে, শেষ করে দাও নূপুর। এটা শোনার পর নূপুর এগিয়ে যায় সেই অশরীরীর দিকে তাকে মারার জন্য। আর সেই অশরীরী তাকে বাধা দিতে গেলে গুরুদেব তার দিকে মন্ত্রপুত জল ছিটিয়ে দেন যাতে তার শক্তি দুর্বল হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই নূপুর তার বুক বিদ্ধ করে সেই ছুরি দিয়ে, আর সঙ্গে সঙ্গে এক গগনভেদী চিৎকার করে ওঠে সেই অশরীরী। নূপুর আবারও মাটিতে লুটিয়ে পড়ে আর সব কিছু অন্ধকার হয়ে যায় তার চোখের সামনে। ভোরের আলোর সাথে এক নতুন দিনের শুরু হলো নূপুরের জীবনে। অভিশপ্ত কালো সেই রাতগুলো আর তাকে তাড়া করে বেড়াবে না। এবার সে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। যেন এক অদৃশ্য খাঁচা থেকে আজ মুক্তি ঘটেছে নূপুরের। এ যেন তার এক নবজন্ম। আজ নূপুরের সব বন্ধুরা এসেছে ওর সঙ্গে দেখা করতে। নূপুরের মা ওদেরকে সব জানিয়েছেন। ওরাও যেন বিশ্বাস করতে পারছে না। আজকের এই 21 শতাব্দীতে দাঁড়িয়েও যে এভাবে আত্মার ফিরে আসা সম্ভব তা যেন তারা তাদের যুক্তিবাদী মনকে বুঝিয়েই উঠতে পারছে না। নূপুরের মা বাবা আর ওর বন্ধুরা সবাই কথা বলছে, আর নূপুর ভেবে চলেছে সেই অশরীরীর বলা তার সেই পুনর্জন্মের কথা, তার সেই জন্মস্থান কাহারগড়, আর সেই রাজকুমারী কাবেরী।